হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়ফুল লার্নিং একাডেমি বারাসাত। জয়ফুল লার্নিং একাডেমি বারাসাতের তরফ থেকে আপকামিং প্রাইমারি টেট 2024-এর জন্য যে ডেমো ক্লাসের সূচনা করা হয়েছিল তার দ্বিতীয় দিনে আজকে আমরা শিশু শিক্ষা সম্পর্কে ক্লাস করব এবং শিশু শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আজকে আমাদের ক্লাস রয়েছে। তো বৃদ্ধি ও বিকাশ, শিশু শিক্ষা বুঝতে গেলে, শিশু শিক্ষার মধ্যে ঢুকতে গেলে আমাদের শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। এবং এই বৃদ্ধি কাকে বলে এবং বিকাশ কাকে বলে ও বৃদ্ধি ও বিকাশের যথাযথ বৈশিষ্ট্য ও শিশু থেকে বার্ধক্যে পরিণত হওয়া পর্যন্ত জীবন বিকাশের সমস্ত স্তরে, সমস্ত বয়সে তার কী কী বৈশিষ্ট্য থাকে সেইগুলি আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রথমেই দেখে নেব বৃদ্ধি কাকে বলে। বৃদ্ধি কাকে বলে বুঝতে গেলে আমাদের পারিপার্শ্বিক শিশুদের দিকে নজর দিলে আমরা দেখতে পাবো, অথবা আমরা স্ক্রিনে শো হওয়া এই ছবিটির দিকে যদি দেখি আমরা এখানে দেখতে পাবো শিশু ক্রম বিকাশের মাধ্যমে কিভাবে বয়স্কে পরিণত হয়েছে। এই যে বিভিন্ন ধাপে, জীবন বিকাশের তার বিভিন্ন ধাপে, প্রথমে আমরা দেখছি শিশু মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন তার আকার, তার আয়তন একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একদম ছোট্ট। তার ওজন কত? ওজন কখনো 2 কেজি, কখনো 1.5 কেজি এমন থাকে। কিন্তু আস্তে আস্তে যত সে বয়স বৃদ্ধি তার ঘটতে থাকে তত তার উচ্চতায় ও ওজনে, যে আমরা পরিবর্তন লক্ষ্য করি এটাই হচ্ছে বৃদ্ধি। তার মানে বৃদ্ধিকে সোজা ভাষায় আমরা যদি বলি, বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে বড় হওয়া। বৃদ্ধি মানে বড় হওয়া বা বেড়ে ওঠা। বৃদ্ধি মানে কি? বড় হওয়া বা বেড়ে ওঠা। এই যে শিশু প্রথমে যেমনটা ছিল এই ছবিতে, তা অনুযায়ী এখানে একটু বড় হয়েছে, এখানে তার থেকে আরেকটু বড় হয়েছে, তার থেকে আরেকটু বড় হয়েছে। এখানে এই যে বড় হওয়ার যে ধাপগুলি রয়েছে, এখানে দুটো জিনিস বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? এক হচ্ছে ওজন বৃদ্ধি পাচ্ছে, আর এক কি পাচ্ছে? আর এক হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওজন এবং আয়তন এই দুটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে ব্যক্তি জীবন রয়েছে, ব্যক্তি জীবনের আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই পরিবেশের সঙ্গে, এই পরিবর্তনশীল যে পরিবেশ রয়েছে এই পরিবেশের সঙ্গে অভিযোজন করা। এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন না করতে পারলে আমরা এই পরিবেশে, এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে আমাদের এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন একান্তই জরুরি। আর এই অভিযোজন করতে গেলে যে 3টি উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ যদি না ঘটে, কোনো শিশুর যদি বৃদ্ধি না ঘটে বা কোনো শিশুর যদি বিকাশ না ঘটে, তবে সে এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে না, তার অভিযোজন ঘটবে না। এটাই হচ্ছে চিরবাস্তব। তাহলে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে এবং পরিবেশের সঙ্গে, মূলত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, অভিযোজন করিয়ে নেওয়ার জন্য বৃদ্ধি এবং বিকাশ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন কিন্তু করে। তো প্রথমে আমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করব এবং তারপরে বিকাশের দিকে ক্রমে অগ্রসর হব। তো আমরা প্রথমে বৃদ্ধির কিছু ধারণা দেখে নিই। বৃদ্ধি জিনিসটা কি? বৃদ্ধি জিনিসটা হচ্ছে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়া। প্রথমেই বলেছি, প্রথমেই আমরা যেটা পয়েন্ট হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়া হলো বৃদ্ধি। তাহলে শিশু তার মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন তার যে ওজন থাকে, তখন তার যে উচ্চতা থাকে, তার বয়স যত বাড়ছে, তার বয়স প্রথমে ভূমিষ্ঠ হলো, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে করতে করতে একদিন সে 6 বছর বয়সে পরিণত হয়, একদিন সে 10 বছর বয়সে পরিণত হয়, এইভাবে করতে করতে একদিন সে 60 বছর বয়সেও পরিণত হয়ে যায়। তো এই যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর যে উচ্চতা বাড়ছে ও ওজন বাড়ছে, এটাই হলো বৃদ্ধি। নাম্বার 2, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। তাহলে বৃদ্ধিটা কি জিনিস? বৃদ্ধিটা কেন ঘটবে, কি জন্য ঘটবে? বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বৃদ্ধি ঘটবে। আচ্ছা, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া মানে কি?
আমরা বংশধারা মানে কি, পরিবেশের মিথস্ক্রিয়া মানে কি। আমাদের যে বৃদ্ধি ঘটবে, এই বৃদ্ধি ঘটার পেছনে আমাদের বংশধারা, মানে আমার দাদুর যেমন উচ্চতা ছিল, আমার বাবার তেমন উচ্চতা, আমার মধ্যেও সেই উচ্চতার ছোঁয়া আসবে। বা আমার মায়ের থেকে যে জিনটা এসেছে আমার মধ্যে, আমার বাবা এবং মা, এই দুজনের মাধ্যমে হচ্ছে আমার জন্ম হয়েছে। তো আমার যে বৃদ্ধি ঘটবে, আমার যে উচ্চতা এবং ওজন দেখা যাবে আমার জীবনব্যাপী, সেই উচ্চতা এবং ওজনের পেছনে কিন্তু আমার বাবা মায়ের ভূমিকা রয়েছে। আবার আমার বাবা মায়ের পেছনে, আমার বাবার পেছনে কি রয়েছে, আমার বাবা মায়ের পেছনে আমার দাদু দিদা এদের ভূমিকা রয়েছে। তাহলে এইভাবে বংশ পরম্পরায় কিন্তু একটা জিনগত বৈশিষ্ট্য চলে আসছে, যেটা কিনা আমাদের বৃদ্ধিতে সাহায্য করছে। আরেকটা কি, পরিবেশের সাথে মিথস্ক্রিয়া, মানে পরিবেশের সঙ্গে শিশু যেভাবে মেলামেশা করবে সেভাবে কিন্তু তার বৃদ্ধিটা ঘটবে। ঠিক। তাহলে কোনো শিশু যদি এমন পরিবেশে জন্ম হয় যে তার বাবা কুস্তিগীর বা তার মা জিম ট্রেনার, তো সে সেই পরিবারে কি শিখবে? সেই পরিবারে যখন সে বড় হবে, সেই পরিবেশে সে যখন মিথস্ক্রিয়া করবে, সে যখন মেলামেশা করবে, তখন তার মধ্যে একটা শারীরিক কসরত করার একটা আলাদা চাহিদা তৈরি হবে। সেই চাহিদা করতে করতেই হয়তো সে বড় হবে। আর এই বড় হওয়ার পেছনে তাহলে তার যে আকার, উচ্চতা, ওজন রয়েছে, তাতে অনেকটা এফেক্ট পড়বে, প্রভাব পড়বে। সেই জন্য বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বৃদ্ধি ঘটে। নাম্বার 3, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। তাহলে বৃদ্ধির যে হার রয়েছে সেটা বিভিন্ন বয়সে বিভিন্ন গতিতে ঘটে। এমন নয় যে বৃদ্ধি হতে হতে, মানে মানুষ সেই বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো তখন থেকে তার বৃদ্ধি ঘটছে, প্রত্যেক দিন সে 1 ইঞ্চি করে বাড়ছে, বাড়তে 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 একদিন আকাশ ফুটো করে বেরিয়ে গেল, এমনটা নয়। তার প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধির হার রয়েছে, বৃদ্ধির নির্দিষ্ট হার রয়েছে, নির্দিষ্ট হারে বৃদ্ধিটা ঘটে। কেমন সেই নির্দিষ্ট হারটা? স্যার আপনি বললেন যে বৃদ্ধি বিভিন্ন বয়সের সঙ্গে বৃদ্ধির হার রয়েছে, তো সেই বৃদ্ধির হারটা কেমন? আচ্ছা, বৃদ্ধির হারটা যেটা রয়েছে সেটা হচ্ছে জন্ম থেকে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই জন্ম থেকে তার যখন বয়স 0 বছর, তো সেই 0 বছর থেকে, 0 বছর থেকে, জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত, 2 বছর বা কোথাও কোথাও এসেছে 2.5 বছর। তাহলে জন্মের পর থেকে 2 বা 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার খুবই বেশি হয়, বৃদ্ধির হার খুবই বেশি হয়। তাহলে জন্মের পর থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত শিশু কিন্তু বাড়ে বেশি, শিশুর বৃদ্ধিটা এখানে বেশি ঘটে। তারপর এই 2.5 বছর বয়স থেকে নিয়ে বয়স সন্ধিক্ষণের 2 বছর আগে পর্যন্ত। বয়স সন্ধিক্ষণ কোন সময়টাকে বলে? বয়স সন্ধিক্ষণ আমরা যে সময় যৌবনে পদার্পণ করি। তাহলে সেই যৌবনে পদার্পণ করার, হাতের লেখা এখানে খুবই খারাপ হবে, একটু ম্যানেজ করে নাও। যৌবনে পদার্পণ করার 2 বছর আগে, যৌবনে পদার্পণ করার 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধির যে হার থাকে সেটা হ্রাস পায়। তাহলে প্রথমে আমরা দেখছি কি বৃদ্ধির হার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম ভাবে ঘটে। তাহলে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। তার মধ্যে 1 নম্বর কি দেখলাম? জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকে। তারপর 2.5 বছর থেকে নিয়ে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত, 2.5 বছর থেকে নিয়ে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার আবার হ্রাস পায়। আবার বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে, মানে এই যে বাচ্চা যখন যৌবনে পদার্পণ করবে, এই যৌবনে যখন পদার্পণ করবে ভাব, তার কিছুক্ষণ আগে থেকে নিয়ে আবার কি হয়, পুনরায় বৃদ্ধির হার যেটা ছিল সেটা আবার বেড়ে যায়। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে বৃদ্ধির হার খুব তাড়াতাড়ি হচ্ছে,
তারপরে মধ্যবর্তী পর্যায়ে বৃদ্ধির হার একটু স্লো হয়ে যাচ্ছে, ধীরে হচ্ছে। তারপরে আবার পুনরায় যখন বাচ্চা যৌবনে পদার্পণ করছে, তার মানে 11 থেকে 12 বছর যখন আবার তার হচ্ছে, সেই 11-12 বছর বয়স থেকে আবার তার বৃদ্ধির হারটা পুনরায় বেড়ে যাচ্ছে। আবার যখন বয়ঃসন্ধিটা হয়ে গেল, এই যৌবনটা হয়ে গেল বলতে 12 থেকে 20, এরপর থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার কিন্তু হ্রাস পেয়ে যায়। এটা আমরা আমাদের আশপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে দেখলে বুঝতে পারবো, আর কি আমরা নিজেদের দিকে তাকালেও বুঝতে পারবো যে আমাদের যদি বৃদ্ধি ধারাবাহিকভাবে যদি কমে না যেত, এই 12 থেকে 20 বছর বয়সের পরে যদি ধারাবাহিকভাবে বৃদ্ধি না কমে যেত, তাহলে আমাদের উচ্চতার কোনো সীমা থাকতো না। আমরা একদম সেই পাহাড় ভেদ করে উঠে চলে যেতাম আমাদের উচ্চতায়। আবার ওজনেরও কোনো একদম লাগাম থাকতো না, একদম লাগাম ছাড়া ওজন আর লাগাম ছাড়া উচ্চতা কিন্তু আমাদের হয়ে যেত। তাই বৃদ্ধির ক্ষেত্রে আমরা প্রথমে যে তিনটি বিষয় দেখলাম, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হলো বৃদ্ধি। নাম্বার 2, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বৃদ্ধি ঘটছে। নাম্বার 3, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে প্রথম পয়েন্টে বলেছিলাম দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হলো বৃদ্ধি, আমরা যে শিশু মনস্তত্ত্ব পড়ছি, এই শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড স্টাডি অনুযায়ী কিন্তু বৃদ্ধির ধারণা শুধুমাত্র এই আকার আকৃতি বেড়ে যাওয়াটাই নয়, তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে। আমি এই ক্লাস শুরুর প্রথমেই বলেছিলাম যে ব্যক্তি জীবন মানুষের মূল লক্ষ্য কি? মানুষের মূল লক্ষ্য হচ্ছে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলা, অভিযোজন করা। তো এই অভিযোজন করতে 3টে জিনিস গুরুত্বপূর্ণ। 1 হচ্ছে বৃদ্ধি, 2 হচ্ছে বিকাশ, নাম্বার 3টা কিন্তু আমি বলিনি। তো এই নাম্বার 3টা হচ্ছে কি? নাম্বার 3 হচ্ছে পরিণমন। আচ্ছা, পরিণমনটা কি? পরিণমন কি খায় না গায়ে মাখে? পরিণমনটা কি খেতে হবে না গায়ে মাখতে হবে স্যার? পরিণমন জিনিসটা কি? পরিণমন জিনিস হচ্ছে সেটাই, মনে করো তোমার বাড়িতে কোনো শিশু রয়েছে, তো সেই শিশুটা বড় হচ্ছে ঠিকই, তার হাত ছোটবেলায় যেমন ছিল, তার যত বয়স বৃদ্ধি পাচ্ছে হাতের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেয়েছে বড়দের মতো, কিন্তু সেই হাতের কোনো কার্যক্ষমতা নেই। সেই হাত দিয়ে ও লিখতে পারে না, সেই হাত দিয়ে ও ভাত তুলে খেতে পারে না, সেই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা বলবো যে তার বৃদ্ধি কিন্তু ঘটেনি। কিন্তু এই যে প্রথম পয়েন্টটা দেখে আমরা কি ভাবলাম যে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হলো বৃদ্ধি। তুমি বলবে স্যার ও তো বাচ্চার হাতের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে কেন আপনি বলছেন যে আপনি তো এখানে বলেছিলেন যে উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হলো বৃদ্ধি। তার ওজনও বাড়ছে, তার উচ্চতাও বাড়ছে, তার হাতের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তো তাহলে তার বৃদ্ধি ঘটেছে? না, তার বৃদ্ধি কিন্তু ঘটেনি। কেন? এই যে নাম্বার 3 পরিণমনটা কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। তার মানে কি, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই শুধু বৃদ্ধি নয়, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়ার সাথে সাথে কর্মক্ষমতা বাড়তে হবে। এই কর্মক্ষমতাটাকেই আমরা পরিণমন বলছি। আমার হাত বড় হচ্ছে, আমি সেই হাত দিয়ে কাজ করতে পারবো। আমি ছোটবেলাতে যে কাজ করতে পারতাম না, আমার হাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি হাত দিয়ে সেই সমস্ত কাজ করতে পারবো। ছোটবেলাতে আমি সূক্ষ্ম পেন্টিং বা ড্রয়িং করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে যত বড় হব আমার বৃদ্ধি ঘটবে, আমি সেই হাতকে ব্যবহার করে সূক্ষ্ম পেন্টিং করব। আমি ছোটবেলাতে ভালো করে হাঁটতে পারতাম না, টলে পড়ে যেতাম, কিন্তু আমার যত বড় হচ্ছে আমার পায়ের যে বৃদ্ধি ঘটছে, সেই পায়ের মাংসপেশি ধীরে ধীরে শক্ত হবে এবং সেই পা দিয়ে আমি শুধু হাঁটতে কেন, হাঁটা, দৌড়ানো, ছুটে বেড়ানো, এমনকি পাহাড়ে পর্যন্ত উঠে পড়বো। এটাই হচ্ছে পরিণমন। তার আমাদের যে দৈহিক অঙ্গগুলো রয়েছে, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আকার ও আয়তনে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতায় বেড়ে যাওয়াও হলো বৃদ্ধির অন্তর্ভুক্ত। আর এই যে কর্মক্ষমতা বেড়ে যাওয়াকে, জিনিসটাকে আমরা কি বলছি? পরিণমন বলে চিহ্নিত করছি। আচ্ছা, নাম্বার 4 বৃদ্ধি ও অনুশীলন। নাম্বার 4টা কি? বৃদ্ধি ও অনুশীলন। তাহলে বৃদ্ধি
আর অনুশীলনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? অনুশীলন মানে কি? প্র্যাকটিস। আচ্ছা, বৃদ্ধি, আমাদের যে দৈহিক বৃদ্ধি ঘটবে তার পেছনে কি আমাদের প্র্যাকটিস করতে হয়? খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি যদি প্র্যাকটিস নাও করি আমার হাত বাড়বে, আমি যদি প্র্যাকটিস করি তাও হাত বাড়বে, আমি যদি প্র্যাকটিস করি তাও লম্বা হবো, প্র্যাকটিস না করলে তাও লম্বা হবো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এখানে অনুশীলনের কিন্তু খুব একটা ভূমিকা নেই। তো অনুশীলন যদি করা হয়, কোনো ব্যক্তি যদি অনুশীলন বা প্র্যাকটিস করে, তাহলে কি হবে? তাহলে কি তার বৃদ্ধিতে কোনো পরিবর্তন ঘটবে? হ্যাঁ ঘটবে, অবশ্যই ঘটবে। তার বৃদ্ধিতে পজিটিভ বা ধনাত্মক প্রভাব লক্ষ্য করা যাবে। কেন? আমি যদি কোনো জিম ট্রেনিংয়ে যাই, সেখানে গিয়ে যদি আমি হাতের যে মাসলগুলো আছে, হাতের যে পেশিগুলো আছে, পায়ের যে পেশিগুলো আছে, সেই পেশির ব্যায়াম করি, তাহলে কি হবে? তাহলে আমার পেশি আগে যেমন দুর্বল ছিল তেমনটা না থেকে তার বৃদ্ধি ঘটবে। তাহলে আমরা যদি অনুশীলন করি, এই অনুশীলনের প্রভাব কিন্তু আমাদের বৃদ্ধির মধ্যে দেখা যায়। কিন্তু আমি যদি অনুশীলন না করি, তাহলে কি আমি বাড়বো না? আমি কি বড় হব না? আমার কি কর্মক্ষমতা আসবে না আমার হাত পায়ে? হ্যাঁ, অবশ্যই আসবে। তবে যদি আমি অনুশীলন করি, সেই যে কর্মক্ষমতা ছিল তার মধ্যে কিছু ধনাত্মক পরিবর্তন আমরা লক্ষ্য করব। সেই জন্য বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলন জরুরি নয় যে অনুশীলন লাগবেই, অনুশীলন না হলে বৃদ্ধি হবে না, এমনটা নয়। অনুশীলন জরুরি এক্ষেত্রে নয়, কিন্তু অনুশীলন যদি করা হয় তাহলে ধনাত্মক প্রভাব লক্ষ্য করা যাবে। ওকে ওকে তো এই বৃদ্ধি ও বিকাশ প্রসঙ্গে আরেকটা কথা এখানে লেখা আছে, বৃদ্ধি হলো কারণ। বৃদ্ধি হলো কি? কারণ। বৃদ্ধি হলো কারণ। আমরা এটুকুই এখানে জেনে রাখবো যে বৃদ্ধি হলো কারণ। কেন কারণ, কে ফল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। নাম্বার 5, 1 2 3 4 5 6, না নাম্বার 6, শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। নেক্সট যে পয়েন্টটা রয়েছে, শিশুদের মধ্যে বৃদ্ধির হারে কিন্তু আমরা পার্থক্য লক্ষ্য করতে পারি। তার মানে কি? আমরা তো একটু আগেই দেখলাম যে বিভিন্ন বয়সে এমনি যে বৃদ্ধির হার রয়েছে সেটা হ্রাস বৃদ্ধি ঘটছে। জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার বাড়ছে, আবার 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণে 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধির হার কমে যাচ্ছে, আবার বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে সেই বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে, আবার বয়স সন্ধিক্ষণ শেষ হয়ে গেলে বা যৌবন শেষ হয়ে গেলে আবার সেটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে কমছে। এটা তো আমরা দেখেছি। কিন্তু এখানে কি বলা হচ্ছে? শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। তাহলে শিশুদের মধ্যে বলতে এই একটা শিশু আছে আর এই একটা শিশু আছে। তো এই শিশুটা যেভাবে বাড়ছে আর এই শিশুটা যেভাবে বাড়ছে তার মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে সব শিশুই সমহারে বৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া যাবে না সব শিশুর মধ্যে। তাহলে সব শিশুই কিন্তু সমহারে বাড়বে না। আমরা গাছপালার দিকে লক্ষ্য করে দেখি, আমাদের গাছ, আমরা যে গাছপালাগুলো বসাই, সব গাছ কি সমান হয়? সব গাছ কি সমান লম্বা হয়? সব গাছ কি সমান ফল দেয়? না। কোনো কোনো গাছ ছোট হয়, কোনো কোনো গাছ একটু বড় হয়, কোনো কোনো গাছ মাঝারি হয়, কোনো কোনো গাছ বেঁকে দাঁড়ায়, কোনো কোনো গাছ সোজা হয়ে দাঁড়ায়। তার পরিবেশ, পরিস্থিতি, অনুশীলন সমস্ত কিছুর উপর নির্ভর করে সেই বৃদ্ধি, যে গাছ হোক আর মানুষ হোক, সমস্ত কিছুর যে বৃদ্ধি ঘটে সেই বৃদ্ধির হারে কিন্তু পার্থক্য দেখা যায়। তাহলে কেউ দ্রুত বৃদ্ধি ঘটবে কারোর, আর কারো কি হবে? ধীর গতিতে বৃদ্ধি ঘটবে। তাহলে বৃদ্ধির হারে সব শিশু কিন্তু সমান নয়। বৃদ্ধির হার সব শিশুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। কোনো শিশু দ্রুত বৃদ্ধি ঘটে, কোনো শিশুর স্লথ বা ধীর গতিতে বৃদ্ধি কিন্তু ঘটে। আচ্ছা, নেক্সট কি রয়েছে? বৃদ্ধি পরিমাণগত। এই দুটো পয়েন্ট একসঙ্গে বুঝি আমরা। বৃদ্ধি পরিমাণগত আর বৃদ্ধি পরিমাপযোগ্য। বৃদ্ধি পরিমাণগত আর বৃদ্ধি পরিমাপযোগ্য। আচ্ছা, এখানে একটা গাছ রয়েছে, একটা ছোট গাছ, আর এখানটা একটা বড় গাছ রয়েছে। এখানটা একটা বড় গাছ রয়েছে আর এখানটা একটা ছোট গাছ রয়েছে। তাহলে আমরা দেখে কিন্তু বুঝতে পারছি যে বৃদ্ধি পরিমাণগত। আচ্ছা, একটা ছোট শিশু রয়েছে, একটা ছোট শিশু আছে আর একটা প্রাপ্তবয়স্ক মানুষ আছে এখানে। তাহলে এখানে ছোট শিশুকে একটা নিলাম, একটা প্রাপ্তবয়স্ক মানুষকে নিলাম, একটা ছোট্ট গাছকে নিলাম, একটা বড় গাছকে নিলাম। তো এইগুলো নিয়ে আমরা কি দেখব? এইগুলো নিয়ে আমরা দেখব যে
এই গাছের বৃদ্ধি ঘটে কিন্তু এই গাছটা এসেছে, আর এই শিশুর বৃদ্ধি ঘটেই কিন্তু এই প্রাপ্তবয়স্কের আমদানি কিন্তু ঘটেছে। আচ্ছা, তো ছোটবেলাতে আমরা সবাই শিশু ভক্ত বেশিরভাগই, আর আমরা তো এমনিই হবু শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার হতে চলেছি, তা আমরা তো এমনিই শিশু ভক্ত হওয়ার কথা আমাদের। তো আমরা যখন শিশু ভক্ত, তো আমাদের শিশুদের কোলে নেওয়াটা আমাদের অভ্যাস। তো শিশু যখন সদ্য জন্ম থেকে নিয়ে মোটামুটি ওই 3-4 বছর পর্যন্ত বেশিরভাগ মানুষ কোলে নিয়ে নিয়ে তাকে আদর করে, তাকে খেলা করে। কিন্তু শিশু যত বড় হতে থাকে তাকে কোলে নেওয়াটাও যেমন নিজের পক্ষে সম্ভব নয়, তার ওজন বাড়তে থাকে। তার কি বাড়তে থাকে? তার পরিমাপ, সেটা বাড়তে থাকে। তার ওজন বাড়তে থাকে ধীরে ধীরে। আমরা তাকে আর কোলে নিতে পারি না, কোলে নেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকে না। হ্যাঁ, সে ভালোবেসে কোলে নেওয়া, ভালোবাসার মানুষকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সব সময় যে আমরা কোলে নিয়ে আগে বেড়াতাম ছোটবেলাতে, তার জন্মের পর থেকে কিছু বছর পর্যন্ত আমরা যে তাকে কোলে নিয়ে আদর করতাম, কোলে নিয়ে খাওয়াতাম, কোলে নিয়ে ঘুরতাম, সেই জিনিসটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কেন? তার পরিমাপ এবং পরিমাণ এই দুটো বেড়ে গেছে। তাহলে বৃদ্ধিকে পরিমাণগত আর বৃদ্ধি পরিমাপযোগ্য। বৃদ্ধিকে কি করা যায়? মাপা যায়। তাহলে এই যে গাছটা রয়েছে, এই গাছের যে পরিমাণ, মানে যে অংশ জুড়ে রয়েছে, যে ছোট গাছ, আর এই যে এত বড় একটা গাছ, এই যে জমির যে অতটুকু অংশ নিয়ে রয়েছে, এই দুটো দেখে আমরা বুঝতে পারবো কি গাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, গাছের পাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর কি হয়েছে? এর উচ্চতার পরিমাপ বৃদ্ধি পেয়েছে, এর ওজনের পরিমাপ বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পরিমাণগত এবং পরিমাপযোগ্য। বৃদ্ধি যেহেতু দৈহিক, শুধুমাত্র দৈহিক। এই যে বৃদ্ধির ধারণা কেবলমাত্র দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ। এমনটা নয় যে বৃদ্ধি ভেতর ভেতর ঘটে গেল, আমি বাইরে থেকে দেখতে পেলাম না। বৃদ্ধি হচ্ছে বাইরে থেকে দেখা যাবে, বৃদ্ধি পরিমাপ করে নেওয়া যাবে। ছোটবেলায় তোমার ওজন যত ছিল, তুমি বড় হয়ে মেপে দেখলে যে তোমার ওজন এখন ছোটবেলাতে 10 কেজি ছিল, এখন 40 কেজি হয়ে গেছে। তো এই যে পরিমাপ তুমি করতে পারছো যে তোমার বৃদ্ধি কতটা ঘটেছে, তোমার 30 কেজি বৃদ্ধি ঘটেছে। কি করে পেলে? না, আগে 10 কেজি ছিল, এখন 40 কেজি হয়ে গেছি। তাহলে মাঝখানে আমি বিয়োগ করে দিলাম, তাহলে আমার বৃদ্ধি কতটুকু ঘটলো এত বছরে? আমার বৃদ্ধি ঘটলো 30 কেজি। তাহলে এই যে পরিমাপ কিন্তু আমরা করতে পারছি। আর বৃদ্ধি পরিমাণগত, বৃদ্ধি পরিমাপযোগ্য। আর কি? বৃদ্ধির ধারণা কেবলমাত্র দৈহিক বা শরীরের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে? ব্যক্তিভেদে বৃদ্ধির সমহার সাধারণভাবে বজায় থাকে। ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। তার মানে কি? একটু আগে তো বললাম যে ওই যে শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। তাহলে আবার এখানে কেন বলছি যে সমাহার বজায় থাকে? এটা প্রথম শব্দটা আমাদের লক্ষ্য করতে হবে। ব্যক্তিভেদে সমাহার বজায় থাকে মানে এই শিশুটাকে আমরা দেখছিলাম যে সবসময় ছোটবেলাতেই কি হয়েছে? দ্রুত বৃদ্ধি ঘটেছে। আর এই শিশুটা কি হয়েছে? এর খুব বা খুব ধীর গতিতে বৃদ্ধি ঘটেছে। তা আজীবন যেহেতু এর দ্রুত বৃদ্ধি ঘটেছে, আজীবন এর জীবনের দ্রুত মানে আজীবন এগিয়ে থাকবে। আর যেহেতু অল্প গতিতে বা ধীর গতিতে বৃদ্ধি ঘটেছে, এর জীবনে আজীবনই এর থেকে পিছিয়ে থাকবে। তাহলে এর যে হারটা ছিল, বৃদ্ধির হার, মানে দ্রুত বৃদ্ধির হারে বেড়েছে, তো এই হারটা এর জীবনব্যাপী সমহারে বজায় থাকবে। আর এর যে ঋণাত্মক প্রভাব পড়েছে, মানে এর যে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছিল, এর এই ঋণাত্মক ভাব বা ধীর গতি সম্পন্ন বৃদ্ধির হারটা এর জীবনব্যাপী বজায় থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? দেন নেক্সট, একটা স্তর পর্যন্ত কিন্তু বৃদ্ধি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি কি? নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। তার মানে শিশুর বৃদ্ধি কিভাবে ঘটে? নিরবচ্ছিন্নভাবে ঘটে, কন্টিনিউয়াসলি ঘটে। এমনটা নয় যে বৃদ্ধি থেমে গেল, গিয়ে আবার হবে না, এমনটা নয়। একটা নির্দিষ্ট বয়স আছে, একটা নির্দিষ্ট তার সময় আছে, সেই স্তর পর্যন্ত, সেই সময় পর্যন্ত বৃদ্ধি লাগাতার ধারাবাহিকভাবে ঘটতে থাকে। কোনো বয়সে যে থেমে যাবে, আবার পরে গিয়ে বৃদ্ধি হবে, এমনটা নয়। যে 20 বছর বয়সে গিয়ে তার বৃদ্ধি থেমে গেছে,
20 বছর বয়স অবধি গিয়ে তার বৃদ্ধি শেষ হয়ে গেছে, আবার সেই 50 বছর বয়সে গিয়ে সে আবার 5 ফুট লম্বা হয়ে গেছে। এমনটা কিন্তু ঘটবে না। যেটা ঘটবে সেটা ধারাবাহিকভাবে ঘটবে, ঘটে একটা পর্যায়ে এসে থেমে যাবে। এটাই হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট কি রয়েছে? শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করতেও পারে, নাও পারে। শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করতেও পারে, নাও পারে। আচ্ছা, এর আগে আমরা বলেছি যে অনুশীলন অনেকটা ওর সঙ্গে, এই পর্যায়ের সঙ্গে, এই বৃদ্ধি ও অনুশীলনের সঙ্গে এই পয়েন্টটা ইন্টার রিলেটেড আছে। অনুশীলন করতে গেলে কি করতে হবে? শিখতে হবে মানুষকে। অনুশীলন যদি প্র্যাকটিস করতে হয়, তো প্র্যাকটিস করতে গেলে আগে তো লার্নিংয়ের প্রয়োজন আছে, শিখতে হবে। অনুশীলন করতে গেলে শিখতে হবে। তো এই অনুশীলন আর শিখন, এই দুটো কিন্তু বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করতেও পারে, নাও পারে। তাহলে আমি শিখলাম, একটা নতুন জিনিস শিখলাম, আমার শিক্ষা হলো, তো সেই শিক্ষা হয়েছে মানে যে আমার বৃদ্ধি ঘটবে, আমি আকার আয়তনে বেড়ে উঠবো বা আমার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, তা কিন্তু নয়। তাহলে শিখন সবসময় বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করে না। কোনো মনোবিদ বলেছেন যে শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করে, আবার কোনো মনোবিদ বলেছেন যে শিক্ষা বৃদ্ধির পরিমাণকে কোনোভাবে প্রভাবিত করে না। তো এই ছিল আমাদের বৃদ্ধি। তাহলে বৃদ্ধি কি, এক ঝলকে আরেকবার দেখে নেওয়া যাক। দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হলো বৃদ্ধি। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই হচ্ছে বৃদ্ধি ঘটে। আচ্ছা, এই প্রথম পয়েন্টে যেটা দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের সঙ্গে অ্যাড হবে, সেটা কি বলেছি? পরিণামন, বা দেহের যে অংশ বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, সেই অংশের কার্যক্ষমতা বাড়তে হবে। বৃদ্ধি বিভিন্ন বয়সে বিভিন্ন হারে ঘটে। বৃদ্ধি ও অনুশীলন, এই পর্যায়ে কি বলেছিলাম? বৃদ্ধির পেছনে অনুশীলন যে জরুরি এটা বলা যাবে না। তাহলে অনুশীলন করলে ধনাত্মক প্রভাব কিন্তু বৃদ্ধির মধ্যে ঘটতে পারে, এটা বলা যেতে পারে। বৃদ্ধি হলো কারণ, কার কারণ? বিকাশের কারণ। এটা আমরা পরে বলছি। বৃদ্ধি হলো কারণ, আর তাহলে বিকাশ হলো কি? ফল। শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। তাহলে কোনো শিশু দ্রুত বাড়ে, কোনো শিশু ধীর গতিতে বাড়ে। বৃদ্ধি পরিমাণগত, আমরা বৃদ্ধিকে আমরা দেখে বুঝতে পারি, চোখে দেখা যায়। তারপরে ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। যে শিশু ছোটবেলা থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে, সে শিশু তার জীবনব্যাপী এগিয়ে থাকবে। যে শিশু ছোটবেলা থেকে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে, তার জীবনব্যাপী সে পিছিয়ে থাকবে। বৃদ্ধি পরিমাপযোগ্য, বৃদ্ধিকে আমরা মাপতে পারি, উচ্চতা মাপতে পারি, ওজন মাপতে পারি। এগুলো হচ্ছে বৃদ্ধিকে আমরা কি করছি? এগুলো পরিমাপ করছি। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক। তাহলে বৃদ্ধি কখনো থেমে যাবে, গিয়ে বছর ঘটবে না, আবার পরে গিয়ে ঘটবে, এমনটা হবে না। বৃদ্ধি যখন ঘটবে কন্টিনিউয়াসলি ঘটবে, ধারাবাহিকভাবে ঘটবে, একটা স্তরে এসে থেমে যাবে। বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে বৃদ্ধিটা কিসের মধ্যে রয়েছে? শুধুমাত্র দৈহিক বা শারীরিক। তার দেহ দেখে, শরীর দেখে আমরা বুঝতে পারবো যে এর বৃদ্ধি ঘটেছে। শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করতেও পারে, নাও পারে। তো এই ছিল বৃদ্ধির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। এই পয়েন্টগুলোর বাইরে আর কোনো পয়েন্ট এক্সট্রা করে জানার দরকার নেই। আমাদের পরীক্ষার জন্য এই এতটুকু পয়েন্টই যথেষ্ট। দেন আমরা চলে যাব বিকাশ। আমরা নেক্সট টপিক দেখে নেব বিকাশ। বিকাশ কাকে বলে? আমরা বৃদ্ধিতে দেখেছিলাম ব্যক্তির আকার ও আয়তন বৃদ্ধি ঘটছে। সেই ব্যক্তির আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতাই হচ্ছে বিকাশ। তাহলে বিকাশ কি জিনিস? আকার ও আয়তনে বৃদ্ধি তো পাচ্ছেই, সাথে কি হচ্ছে? সক্রিয়তা এবং কার্য সম্পাদনের উৎকর্ষতা। মানে কি? কার্য সম্পাদনের উৎকর্ষতা মানে উন্নতি সাধন ঘটবে। আমি ছোটবেলাতে বল ধরতাম, আমাকে কেউ বল দিত, আমি সেই বল ধরতাম কি দিয়ে? সারা শরীর দিয়ে, পুরো শরীর দিয়ে সেই বলটাকে ধরতাম। আমার যত বয়স বৃদ্ধি পাচ্ছে, আমি সেই বলটাকে 2 হাত দিয়ে ধরতে পারছি প্রথমে, তারপরে সেই বলটাকে 1 হাত দিয়ে ধরতে পারছি, তারপরে আরো প্র্যাকটিস করে আরো যত বিকাশ হচ্ছে, আরো যত আমি বড় হচ্ছি, তত আমি বলটাকে ক্রমে 2 আঙুলে ধরছি, 2 আঙুলে, 3 আঙুলে ধরতে পারছি। তাহলে আমি যে প্রথমে একটা বল ধরার জন্য পুরো শরীরটাকে, গোটা শরীরটাকে আমি তুলে ধরছিলাম, কিন্তু এখন সেই বল সেম জায়গাতে আছে, আমার হাতও সেম আছে, আমার পাও সেম আছে, আমার সেই দৈহিক অঙ্গগুলো সেম আছে, কিন্তু কি ঘটেছে? তার আকার ও আয়তনে বৃদ্ধি ঘটেছে। আর কি হয়েছে? সেই অঙ্গের কর্মক্ষমতা,
কর্ম সম্পাদনে উৎকর্ষতা পেয়েছে, মানে উন্নতি ঘটেছে। আমি যেমন আগে আমার পেশিগুলো যেমন ছিল, আমার মজবুত ছিল না, আমি দেহ টলমল করতাম, আমার দেহগুলো টলমল করতো, আমার হাতে অত জোর ছিল না, কিন্তু আমার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি হাতে জোর পেয়েছি, আমার পেশি শক্ত হয়েছে। আমি তখন আর পুরো শরীরটাকে না লাগিয়ে আমি দুটো হাত দিয়ে বল ধরছি। তার আরও কিছুদিন পরে আরও পেশি শক্ত হচ্ছে, আমার ব্রেন, আমার যে নার্ভাল সিস্টেম রয়েছে সেগুলো ক্রমে উন্নতি সাধন হচ্ছে সেগুলোর। তারপরে আমরা কি করছি, বলটা আসলে আমরা এক হাতে ধরতে পারছি, বলটা এক হাতে কিন্তু আমরা ক্যাচ করতে পারছি। তাই আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনে যখন উৎকর্ষতা বা উন্নতি ঘটছে, তখন কিন্তু তাকে আমরা বিকাশ বলছি। একটু আগে দেখেছি বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে ফল। এই বৃদ্ধি হলো কি কারণ বলেছি, আর বিকাশ তাহলে কি ফল। বিকাশ হলো ফল, কিসের ফল? বৃদ্ধির ফল। তাহলে বৃদ্ধি যদি না ঘটে বিকাশ ঘটবে না, বৃদ্ধি যদি না ঘটে বিকাশ ঘটবে না। তাহলে বিকাশ ঘটতে গেলে বৃদ্ধির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেন নাম্বার 3, বিকাশ আমৃত্যু ঘটে। আমরা দেখেছিলাম বৃদ্ধির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস, বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার ঘটে না। বৃদ্ধি এককালীন ধারাবাহিকভাবে ঘটে ঠিকই, ধারাবাহিক এবং নিরবচ্ছিন্নভাবে ঘটে ঠিকই, কিন্তু একটা সময় গিয়ে থেমে যায়। কিন্তু বিকাশ, বিকাশ আমৃত্যু। ব্যক্তি যখন মরে যায়, ব্যক্তি যখন মারা যায়, তার আগ মুহূর্ত পর্যন্ত বিকাশ ঘটতে থাকে, তার আগ মুহূর্ত পর্যন্ত তার বিকাশ ঘটতে থাকে। আচ্ছা, নাম্বার 4, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া ও অনুশীলন। আমরা বৃদ্ধির ক্ষেত্রেও দেখেছিলাম পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া একান্ত গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আমরা বৃদ্ধির ক্ষেত্রে দেখেছিলাম যে অনুশীলন জরুরি নয়। অনুশীলন তুমি করলে ভালো, না করলে কোনো ব্যাপার নেই, তুমি করতেও পারো নাও পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমাদের বিকাশের ক্ষেত্রে অনুশীলনের কিন্তু প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। বিকাশে অনুশীলন আমাদের খুব দরকার। বিকাশে আমাদের অনুশীলন করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। আর কি করতে হবে? পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করতে হবে। আমি সমাজের সঙ্গে যত মিশবো, সমাজের সঙ্গে, আমার বিদ্যালয় বন্ধুদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার নেইবার মানে প্রতিবেশীদের সঙ্গে আমি যত বেশি মিশবো, যত বেশি মিথস্ক্রিয়া করব, তত বেশি আমার বিকাশ ঘটবে, তত বেশি আমার সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, সেগুলো আমার কিন্তু মানসিক বিকাশ ঘটতেই থাকবে। আচ্ছা, তাহলে বিকাশ ক প্রকার হয়? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, এগুলো কিন্তু বিকাশের ভাগ। তাহলে বিকাশ আমরা দেখেছিলাম বৃদ্ধি শুধুমাত্র দেহের সঙ্গে সীমাবদ্ধ, বৃদ্ধি হচ্ছে শুধু দৈহিক বা শারীরিক। কিন্তু বিকাশ কি? বিকাশ দৈহিক বিকাশ তো ঘটবেই, তার দেহের বৃদ্ধি ঘটবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, এবং ছোটবেলাতে যেমনভাবে কাজবাজ করতো তেমনভাবে না করে সেই কার্য সম্পাদনে উন্নতি সাধন ঘটবে, এটা আমরা দেখেছি। মানসিক বিকাশ, তার মানসিক বিকাশ ঘটবে। তার সামাজিক বিকাশ, সে সমাজে চলতে পারবে। তার প্রাক্ষবিক বা ইমোশনের যে ডেভেলপমেন্ট হয়, ইমোশনের যে বিকাশ ঘটে, সেটাও কিন্তু আমাদের বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বৃদ্ধি যেখানে শুধুমাত্র দৈহিক বা শারীরিক, সেখানে বিকাশ কিন্তু দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সর্বক্ষেত্রে দেখা যায়। আর বৃদ্ধিকে আমরা কি করতাম? পরিমাপ, এই দুটো আমরা বৃদ্ধির ক্ষেত্রে এই শব্দ দুটোকে ব্যবহার করব। আর বিকাশের ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করব? পর্যবেক্ষণ সাপেক্ষ। একটা ব্যক্তির বিকাশ ঘটেছে কিনা, একটা ব্যক্তির মানসিক বিকাশ ঘটেছে কিনা, আমি তাকে বাইরে থেকে দেখলে বলতে পারবো না। তার দেহ বড় হয়েছে মানেই সে যে তার প্রাক্ষবিক বিকাশ ঘটেছে, সে সবার সামনে না কাঁদে কি সবার আড়ালে গিয়ে কাঁদে, আমি সেটা কিন্তু বুঝতে পারবো না তার দেহ দেখে। তার দৈহিক আকৃতি বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু সে ভেতর থেকে হতেই পারে ছেলে মানুষের মতো সবার সামনে কেঁদে দেয়, কিন্তু তার দৈহিক বৃদ্ধি একটু কম ঘটেছে ঠিকই, কিন্তু সে এমন সামাজিক পরিবেশে মিথস্ক্রিয়া করেছে বা এমনভাবে তার অনুশীলন হয়েছে, সে সবার সামনে না কান্না করে বড়দের মতো আড়ালে গিয়ে কান্না চেপে রেখে আড়ালে গিয়ে একাকী কান্না করে। এমনটা হতেই পারে, সে তার প্রক্ষোভকে কন্ট্রোল করতেই পারে ছোট বয়সে, কিন্তু অনেকে আছে হচ্ছে বড় বয়সেও প্রক্ষোভকে কন্ট্রোল করতে পারে না। সেই জন্য আমরা বাইরে থেকে দেখে পরিমাণ কিছুই বুঝতে পারবো না। আমাদের কি করতে হবে? আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই যে এর বিকাশ ঘটেছে কিনা, আমার তাকে পর্যবেক্ষণ করতে হবে নির্দিষ্ট সময় ধরে। তাকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। তাই বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ। বিকাশ গুণগত। বিকাশ কি? গুণগত।
তাহলে বিকাশে কি হচ্ছে, বৃদ্ধিতে আমরা কি দেখছিলাম, বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু বিকাশে শুধু পরিমাণ বৃদ্ধি পাবে না, গুণ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? গুণ বৃদ্ধি পাবে। তারপরে পয়েন্ট, শিক্ষার লক্ষ্য হলো বিকাশ। আমরা বৃদ্ধির ক্ষেত্রে দেখেছিলাম, একটা পয়েন্ট বলেছিলাম যে শিক্ষা বৃদ্ধির যে পরিমাণ রয়েছে তাকে প্রভাবিত করতেও পারে, নাও পারে। কোনো কোনো মনোবিদ বলেছেন যে বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব রয়েছে, কোনো কোনো মনোবিদ বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধির গুরুত্ব নেই। আমি এমএ পাস, আমি পিএইচডি পাস, না আমার যেমন বৃদ্ধি ঘটবে, আচ্ছা ওই বস্তির ছেলেটারও তেমন বৃদ্ধি ঘটবে তো? হ্যাঁ ঘটে তো। হাতে পায়ে সমানে, হাতে পায়ে লম্বায়, আকারে, উচ্চতায়, সে তো আমার মতনই। আমি তো দেখে বুঝতে পারছি না যে আমার শিক্ষা আমার বৃদ্ধিতে কি প্রভাব ফেলেছে, বা তার শিক্ষা তার বৃদ্ধিতে কি প্রভাব ফেলেছে। আমরা কি বুঝতে পারি? পারি না। কিন্তু বিকাশের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার লক্ষ্যই হলো বিকাশ। তাহলে শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তির সার্বিক বিকাশ ঘটানো, ব্যক্তির সার্বিক বিকাশ ঘটানো, অল ওভার ডেভেলপমেন্ট। যেটা তার মানে আমাদের ভাষাগত বৃদ্ধি ঘটে। এই যে মনে করো, আমি একটু আগে বলছিলাম যে যে রেল লাইনের ধারে বস্তিতে যে ছেলেটা থাকে, আর যে ছেলেটা একটা ভালো পরিবেশে থাকে এবং ভালো শিক্ষা অর্জন সে করেছে, আর এ শিক্ষা অর্জন করেনি, আর এ শিক্ষা অর্জন করেছে এবং ভালো পরিবেশে থাকে। তাহলে আমরা কি দেখতে পারবো? এর ভাষা আর এর ভাষা কখনো সমান হবে না। এর কথোপকথন কখনো সমান হবে না। এর প্রক্ষোভ নিয়ন্ত্রণ কখনো সমান হবে না। এ কি করবে? এ রাগ হলে সবার সামনে একদম তোমাকে গালিগালাজ দিয়ে মা বাহিন উদ্ধার করে দেবে। কিন্তু এ কি করবে? এ তার প্রক্ষোভটাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করবে কি না? অবশ্যই করবে। তাহলে শিক্ষা এখানে কিন্তু এডুকেশন ম্যাটার্স। এখানে কিন্তু শিক্ষার যে পরিচয়টা তোমার বিকাশের মধ্যে ফুটে উঠবে। শিক্ষার যে পরিচয়টা বিকাশের মধ্যে ফুটে উঠবে। তোমার শিক্ষার পরিচয় বৃদ্ধির মধ্যে ফুটে ওঠে না, কিন্তু শিক্ষার পরিচয় বিকাশের মধ্যে ফুটে ওঠে। তাই শিক্ষার লক্ষ্যই হলো বিকাশ। বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। তাহলে এটা কিন্তু সেই বৃদ্ধির মতো ধারাবাহিকতা মেনে চলে। কিন্তু আমরা কি বলেছি বৃদ্ধিকে? সেটা মনে রাখতে হবে দুটো জিনিস, যে বৃদ্ধি একটা বয়সে থেমে যায়, কিন্তু বিকাশ আমৃত্যু ঘটে। কিন্তু বৃদ্ধিও ধারাবাহিকভাবে ঘটে, বিকাশও ধারাবাহিকভাবে ঘটে। তাহলে বিকাশ ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত ঘটে, বৃদ্ধি ধারাবাহিকভাবে একটা স্তর পর্যন্ত গিয়ে থেমে যায়। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। তাহলে বিকাশ কি প্রক্রিয়া? একটি ব্যক্তিগত প্রক্রিয়া। মানে প্রত্যেক ব্যক্তিতে বিকাশের কিন্তু বিভিন্নতা দেখা যায়। প্রত্যেক ব্যক্তিতে বিকাশের ভিন্নতা কিন্তু লক্ষ্য করা যায়। তার মানে এই একটা ব্যক্তি রয়েছে এবং এই একটা ব্যক্তি রয়েছে। তো এই যে দুটো ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, তো এই যে ব্যক্তির ভাষার বিকাশ, প্রক্ষোভের বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আর এই যে ব্যক্তির ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, প্রক্ষোভ বিকাশ, এই দুটো বিকাশ কখনোই সমান হতে পারে না। তার শিক্ষা, তার বংশগতি, তার অনুশীলন, তার সামাজিক মিথস্ক্রিয়া, এই সমস্ত কিছু কিন্তু এখানে প্রভাব ফেলে। সেই জন্য ব্যক্তিভেদে বিকাশ কিন্তু ভিন্ন ভিন্নভাবে হয়। তাহলে বিকাশ কি? ব্যক্তি সকলের বিকাশে আমরা কি করি? অসমতা লক্ষ্য করি। ব্যক্তি সকলের বিকাশে আমরা অসমতা লক্ষ্য করি। বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায়। বিকাশে কি দেখা যায়? লিঙ্গগত পার্থক্য দেখা যায়। তার মানে ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, এই স্ত্রী পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য রয়েছে। বালিকা যারা হয়, বালিকা মেয়ে, সেই বালিকারা কিন্তু মেয়ে ছেলেদের থেকে, বালকদের থেকে অনেক আগে পরিণত হয়ে যায়। তাদের মধ্যে যৌনগত চেতনা বলো কিংবা সামাজিক চেতনা বলো, সমস্ত কিছু বালকদের থেকে আগে চলে আসে। তাই বলা হয় যে বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়, এবং এই লিঙ্গগত পার্থক্যে বালিকারা সবসময় কি থাকে? বালিকারা সবসময় 2 কদম এগিয়ে থাকে। ক্লিয়ার? দেন নেক্সট কি? বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। একটু আগেই একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা শিশু যখন একটা বলকে ধরে, তখন কিভাবে ধরে সে? তখন সে তার গোটা শরীরটাকে দিয়ে ধরে। সে তার গোটা শরীরটাকে দিয়ে হামলে পড়ে বলের উপরে,
তুমি যদি বলটা তার দিকে ছুঁড়ে দাও, সে তার গোটা শরীর নিয়ে হামলে পড়ে সেই বলের উপরে বলটা ধরার জন্য। কিন্তু সে যখন আচ্ছা আচ্ছা গোটা শরীর মানে কি? গোটা শরীরের ভালোবাসা, সমগ্র শরীর লাগিয়ে দিচ্ছে এই বলটাকে ধরার জন্য। কিন্তু তুমি যখন বড় হচ্ছ তখন সেই বড় হয়ে তুমি কি করবে? তুমি নির্দিষ্ট একটা হাত দিয়ে ধরবে, তাহলে বিশেষ অঙ্গ দিয়ে ধরছো, বিশেষ একটা অঙ্গ হাত দিয়ে ধরছো, বিশেষ হাতেরও বিশেষ একটা আঙুল দিয়ে তুমি ধরতে পারছো। তাহলে এই যে সমগ্র অংশ দিয়ে সে ধরছিল, সেটা ক্রমে কি হয়ে যাচ্ছে? বিশেষ অঙ্গ দিয়ে ধরতে পারছে। তাহলে সামগ্রিক থেকে বিশেষের দিকে যাচ্ছে কে? বিকাশ। তাহলে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে কিন্তু ঘটছে। আর কি দুটো গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা হয়েছে, এক সেফালোকর্ডাল, এক হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এই দুটো যে আমাদের শব্দ রয়েছে, এই শব্দ দুটো অনেকবার পরীক্ষায় এসেছে, সিটেটেও এসেছে বিভিন্ন জায়গাতে, এবং এই দুটো আমাদেরকে অনেকবার কনফিউজ করে দিয়েছে। সেফালোকর্ডাল মানে কি? যে বিকাশ মাথা থেকে শুরু করে নিচের দিকে হয়, যে বিকাশ মাথা থেকে শুরু করে নিচের দিকে হয়, মাথা থেকে শুরু করে পায়ের দিকে হয়, তাকে বলা হয় সেফালোকর্ডাল। আর প্রক্সিমোডিস্টাল যেটা কি রয়েছে? কেন্দ্র থেকে পরিধির দিকে হয়। এই কেন্দ্র মিডিলে শুরু হয় প্রথমে, দিয়ে চারপাশে ছড়িয়ে যায়, এই যে বিকাশটা রয়েছে। তাহলে মাথা থেকে পা অবধি, মাথা থেকে পায়ের দিকে যে বিকাশ ঘটে তাকে বলা হয় সেফালোকর্ডাল, আর কেন্দ্র থেকে পরিধির দিকে যে বিকাশ অগ্রসর হয় তাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। হলো আর একটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, বিকাশের ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে সমান। বিকাশের ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে সমান। তাহলে একটু আগে আমি বলেছি যে ব্যক্তিভেদে আলাদা আলাদা থাকে, বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া, ব্যক্তিভেদে আলাদা আলাদা বিকাশ ঘটে। তাহলে আপনি আবার এখানে স্যার বলছেন যে বিকাশের ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে সমান, মানে আপনি কি কিছু খেয়েটে এসেছেন? না, আমি কিছু খাইনি। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে আমরা আলোচনা করছিলাম বিকাশ ব্যক্তিভেদে আলাদা আলাদাভাবে ঘটে। এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম বিকাশ আমরা দেখতে পাই, বিকাশে অসমতা লক্ষ্য করা যায়। কিন্তু বিকাশের ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে সমান। মানে বিকাশের ধারাবাহিকতা মানে কি? সরি, মানে একটা শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন সে কি করবে? তখন সে শুধুমাত্র শুয়ে থাকবে, তার কিছুদিন পরে কি করবে? হামাগুড়ি দেবে, তার কিছুদিন পরে উঠে বসবে, তারপরে কি? ধরে দাঁড়াবে, তারপরে কি হচ্ছে? নিজে নিজে দাঁড়াতে পারবে, তারপরে দৌড়াবে, সিঁড়ি বেয়ে উঠবে। এই যে ঘটনাগুলো, এই যে শুয়ে থাকা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, এই ঘটনাগুলো সব শিশুর ক্ষেত্রে ধারাবাহিক, এই বিকাশের ধারাবাহিকতা সব শিশুর ক্ষেত্রে সমান থাকবে। তার মানে এই ধারাবাহিকতাটা কিন্তু সমান থাকবে। তার মানে সে কিছুদিন আগে কিছুদিন পরে করতে পারে। সে মনে করো একজন 8 মাসে দিল হামা, কেউ 10 মাসে দিল হামা, সেটা হতে পারে, আগে পরে হতে পারে। বাট শোয়ার পরে যে হামাগুড়ি দেবে, হামাগুড়ির পরে যে বসতেই পারবে, বসার পরে যে দাঁড়াতেই পারবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটবেই। কেউ এমন নয় যে আজকে ভূমিষ্ঠ হলো পরের দিন থেকে দৌড়াতে লেগে গেল মুরগির বাচ্চার মতো, এমনটা কিন্তু নয়। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা কিন্তু সব ক্ষেত্রে বজায় থাকবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে শিশুর এই পরিবেশের সঙ্গে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে গেলে বৃদ্ধি, বিকাশ ও পরিণমনের প্রয়োজন আছে। এই বৃদ্ধি কি জিনিস? বৃদ্ধি হচ্ছে শিশুর আকারগত পরিবর্তন, দৈহিক পরিবর্তন, যেটা কিনা উচ্চতা, আকারের পরিবর্তন, ওজনের পরিবর্তন, যেটা আমরা দেখে বুঝতে পারি, চোখে দেখে বুঝতে পারি, চোখের দেখায় আমরা বুঝতে পারি, যেটা পরিমাণযোগ্য, যেটা পরিমাপযোগ্য, পরিমাণগত। ওকে। আর বিকাশ কি জিনিস? বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ। বিকাশ শুধুমাত্র দৈহিক নয়, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত বিকাশই হয়। আর বিকাশ কি হয়? লিঙ্গগত পার্থক্য দেখা যায়। আর বিকাশ ও বৃদ্ধি দুটোই ধারাবাহিকভাবে ঘটে। বৃদ্ধি একটা নির্দিষ্ট স্তরে গিয়ে থেমে যায়, কিন্তু বিকাশ কোনো নির্দিষ্ট স্তরে এসে থামে না, আমৃত্যু কিন্তু বিকাশ ঘটতে থাকে। তো এই ছিল আজকে আমাদের বৃদ্ধি ও বিকাশের ক্লাস। তো আবার পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে দেখা হবে।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ডেমো ক্লাস করতে থাকো এবং এগিয়ে চলো প্রাইমারি টেটের প্রস্তুতি গ্রহণ করতে করতে। একদিন সেই ক্ষণ এসে পৌঁছাবে তোমাদের সামনে, যেদিনটা তোমাদের এই প্রস্তুতি পর্বে তোমরা কি শিখলে সেটা তোমরা প্রয়োগ করবে খাতায় কলমে। সেই ক্ষণটা খুব শীঘ্রই আসতে চলেছে, হয়তো ডিসেম্বর মাসে, খুব সম্ভবত ডিসেম্বর মাসেই তোমাদের প্রাইমারি টেটের নোটিফিকেশন বার হতে চলেছে। তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং আমরা তোমাদের সঙ্গে আছি। ওকে, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে।